তাহলে ফাইনালি এই বছরের সামার স্ল্যামের নাইট ওয়ান কমপ্লিট হয়ে গেছে। আর ও ভাই, সেথ রলিন্স আবার করে দেখিয়েছে, এটা তো মানতেই হবে। যখন মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইনের প্রশ্ন আসে তখন সেথ রলিন্সের থেকে বেটার এই পৃথিবীতে আর কেউ নেই। কিন্তু তাছাড়াও আজকে অনেক আনএক্সপেক্টেড জিনিসপত্র হয়েছে, সেই সব কিছু নিয়ে কথা হবে এই ভিডিওতে। তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. এই বছরের সামার স্ল্যামকে শুরু করেছিল সামার স্ল্যামের হোস্ট কার্ডি বি। আর যদি ম্যাচের কথা বলা হয় তাহলে সবার প্রথম ম্যাচই ছিল রোমান রিংস এন্ড জে উসো ভার্সেস ব্রনের ম্যাচ, যেখানে সবার প্রথমে জে উসোর এন্ট্রেন্স হয়েছিল। আর জে উসোর এন্ট্রেন্সে আজকে আবার যে মহলটা তৈরি হয়েছিল, আলাদাই ভাই বা সামার স্ল্যামের ক্রাউডের সাথে তো অন্যরকমই লাগছিল। তারপর এন্ট্রেন্স হয় আমাদের TC1 রোমান রিংসের। আর রোমান রিংসের এন্ট্রেন্সে তো একটা আলাদাই অরা ফিল হয়। কিন্তু আজকে আমি বলবো রোমান রিংসের যে পাইরো টাইমিংটা ছিল না, সেটা একটু মিসম্যাচ হয়ে গেছিলো। মানে দেখে মনে হচ্ছিল কিছু পাইরো হয়তো অনেক তাড়াতাড়ি ফেটে গেছিলো, আবার কিছু পাইরো হয়তো অনেক দেরি করে ফেটেছিল। যাই হোক, এই সব তো হতেই থাকে। তো তারপর আমরা দেখতে পাই পল হেমনের সাথে ব্রনসন রিড আর ব্রন ব্রেকারের এন্ট্রেন্স হয়। আর ব্রনসন রিডকে যেমন আমি বলি রোমান রিংসের নাম্বার 1 ফ্যান, তো আজকেও সে সুলা ফালা মানে সেই রোমান রিংসের জুতো গলায় করে পরে এসেছিল। আর আমরা দেখতে পাই সেটা সে পল হেমনকেও পরিয়ে দেয়। মানে ঠিক যেইভাবে পল হেমনকে রোমান রিংস উলা ফালা দিত, সেইভাবে আজকে ব্রনসন রিড পল হেমনকে সুলা ফালা দেয়। তো এইটা দেখে রোমান রিংসের একদমই ভালো লাগে না। তো তারপরে এই ম্যাচটা শুরু হয়। আর যেহেতু এটা ওপেনিং ম্যাচ ছিল, আর রোমান রিংসকে আমরা খুব কমই দেখতে পাই যে কোনো শোকে রোমান রিংস ওপেন করছে, তাই এমনি রোমান রিংসকে ওপেনিংয়ে দেখে একটু অদ্ভুত লাগছিল। কিন্তু যাই হোক না কেন, এই ম্যাচের শুরুতে আমরা দেখতে পাই সবার প্রথমে রোমান রিংস আর জে উসো ব্রনসন রিড আর ব্রন ব্রেকারকে রিং থেকে বের করে দেয়। তারপর জে উসো আবার ইট করতে থাকে, আর রোমান রিংসও তার সাথে ইট করে। কিন্তু তখন আমরা দেখতে পাই রোমান রিংসকে ব্রনসন রিড আর ব্রন ব্রেকার রিং থেকে টেনে নেয়। তারপর এই ম্যাচের পুরো গল্প ছিল যে এই ম্যাচে রোমান রিংসকে জে উসো ট্যাগ করতে পারছে না, আর জে উসোকে মেরেই যাচ্ছে ব্রনসন রিড আর ব্রন ব্রেকার। রিং সাইডেও আমরা অ্যাকশন দেখেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে ব্রন ব্রেকার উড়ে রোমান রিংসকে মারছিল। যদি কিছু হাই ফ্লাইং মুভের কথা বলা হয় তাহলে আজকে আমরা রোমান রিংসকে উড়তে দেখেছিলাম। যখন আমরা ফাইনালি দেখতে পাই যে একটা সময় ব্রনসন রিড আর ব্রন ব্রেকার রিংয়ের বাইরে দাঁড়িয়ে ছিল, তখন রোমান রিংস টপ রোপ থেকে উড়ে গিয়ে তাদের উপর পড়েছিল, যেটা একটা দেখার মতো মুভ ছিল। তাছাড়া আমরা রোমান রিংসের তরফ থেকে একটা স্পিয়ার দেখেছিলাম, যেটা সে ব্রনসন রিডকে দিয়েছিল থ্রু ব্যারিকেড। এছাড়াও আমরা দেখেছিলাম যে ব্রনসন রিড রোমান রিংসকে অ্যানাউন্সার টেবিলের থ্রুতে ফেলে দিয়েছিল। তো এই সব তো এই ম্যাচে চলছিল, মানে ফুল নন স্টপ অ্যাকশন ছিল, ফাস্ট পেস ম্যাচ ছিল। কিন্তু এই ম্যাচে স্টোরি টেলিংও একটা আলাদাই লেভেলে ছিল, কারণ লাস্টে আমরা দেখতে পাই যে এই ম্যাচে যখন দেখে মনে হয় যে ব্রন ব্রেকারের এবার পাল্লা ভারী, আর ব্রন ব্রেকার এবার এই ম্যাচটা জিতে যাবে, কারণ জেউসোকে ব্রন ব্রেকার স্পিয়ার মারতে যাচ্ছিল। কিন্তু জেউসোকে স্পিয়ার মারার আগেই রোমান রিংস জেউসোকে ঠেলে সেখান থেকে সরিয়ে দেয়, আর সেই স্পিয়ারটা নিজে খেয়ে যায়। আর যেহেতু সেই সময় জেউসো লিগাল ছিল, তাই জেউসো তারপরে সেই ফায়দাটাকে তুলে সবার প্রথমে ব্রনসন রিডকে একটা স্পিয়ার মারে। তারপর মানে প্রথমে তো ব্রন ব্রেকারকে সুপার কিক মেরে ব্রন ব্রেকারকে আলাদা করে, তারপর ব্রনসন রিডকে একটা স্পিয়ার মারে, তারপর স্পিয়ার মেরে উসো স্প্ল্যাশ মেরে তারপর আমরা দেখতে পাই জেউসো এই ম্যাচে ব্রনসন রিডকে পিন করে ম্যাচটা তার টিমের জন্য জিতে যায়। তার আগেও আমরা জেউসো আর রোমান রিংসের তরফ থেকে এই ম্যাচে 1D ফিনিশার দেখেছিলাম। মানে ম্যাচটা পুরো অ্যাকশন প্যাক ম্যাচ ছিল। এই ম্যাচটাকে আমি বলে ডিসক্রাইব করতে পারবো না তোমাদের অত ভালোভাবে। যারা ম্যাচটা দেখোনি তোমাদের অবশ্যই একবার ম্যাচটা দেখা উচিত। কিন্তু যাই হোক না কেন, যেমন বললাম স্টোরি টেলিং আলাদাই লেভেলে ছিল। মানে এত বছর যেমন আমরা দেখে এসেছি যে রোমান রিংসের কারণে জেউসোকে এত প্রবলেম ফেস করতে হয়েছে, তো সেই সবের জন্য আজকে রোমান রিংস নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছিল যাতে জেউসো এই ম্যাচে জিতে যেতে পারে, মানে পিন করে নিজেদের টিমকে জিতিয়ে দিতে পারে। আর জেউসো সেটাই করে দেখিয়েছে। আর লাস্টে আমরা দেখতে পাই জেউসো আর রোমান রিংস সেলিব্রেট করতে থাকে, যেটা একটা ইমোশনাল মোমেন্টও ছিল। আর রোমান রিংস আর পল হেমনের মধ্যেও একটা কথা কাটাকাটি হয়, তারা কী বলে সেটা বোঝাতে যায় না, কিন্তু খুব একটা ভালো কথা তো তাদের দুজনের মধ্যে এক্সচেঞ্জ হয়নি। তো তারপর রোমান রিংস আর জেউসো সেলিব্রেট করতে থাকে, আর এইভাবেই সামার স্ল্যামের ওপেনিং হয়ে যায়। আর ওপেনিং ম্যাচটাই একটা ব্যাঙ্গার, একটা ব্লকবাস্টার ম্যাচ ছিল। আর ম্যাচের স্টার রেটিংস আমি দিচ্ছি না, কেন দিচ্ছি না সেটা ভিডিওর শেষে বলবো। নেক্সট ম্যাচ আমরা দেখতে পাই ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচ, যেখানে সবার প্রথমে শার্লেট আর অ্যালেক্সার এন্ট্রেন্স হয়। আর তাদের মধ্যে সেই আমরা একটা লাভ হেড রিলেশনশিপ দেখতে পাচ্ছিলাম, যে তারা দুজনকে বন্ধু মানে না, কিন্তু তবু যেন হাবভাব এমন করছে যে তারা যেন
বেস্ট ফ্রেন্ড। তো তারপর রাকেল রড্রিগেজ আর রক্সান পেরেজেরও এন্ট্রি হয়। আর এই ম্যাচের গল্প এটাই ছিল যে শার্লেট আর অ্যালেক্সা কি কোএক্সিস্ট করতে পারবে, আর আলটিমেটলি আমরা দেখেছি তারা পেরেছে, কারণ এই ম্যাচে শার্লেট আর অ্যালেক্সা হয়ে গেছে ব্র্যান্ড নিউ ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স। যেখানে আমরা ম্যাচের একটা মোমেন্টে দেখতে পেয়েছিলাম যে অ্যালেক্সা ব্লিস ভুল করে শার্লেটকেই অ্যাটাক করে দিয়েছিল, আর দেখে মনে হচ্ছিল এইখান থেকে হয়তো ব্যাপারটা একটু বিগড়ে যেতে পারে, কিন্তু আলটিমেটলি তারা দুজন সামলে নেয়। আর লাস্টে অ্যালেক্সা ব্লিস যখন আর কি রক্সেন পেরেসকে সিস্টার অ্যাবিগেল লাগাতে যায়, তখন শার্লেট ওই দিক থেকে রাকেল রড্রিগেজকে সাইড করে দেয়, আর এইভাবে টিম ওয়ার্ক করে শার্লেট আর অ্যালেক্সা হয়ে গেছে ব্র্যান্ড নিউ ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন। এবার এই ম্যাচে আমরা অনেকেই লিভ মর্গানের রিটার্ন এক্সপেক্ট করেছিলাম, কিন্তু সেটা হয়নি। মানে শুধু লিভ মর্গান বলে না, কারোরই এই ম্যাচে কোনো ইন্টারফিয়ারেন্স হয়নি। ম্যাচটা একটা নর্মাল ক্লাসিক ম্যাচ ছিল। আর এই ম্যাচের পর আমরা দেখতে পাই যখন শার্লেট আর অ্যালেক্সা চ্যাম্পিয়ন হয়ে যায়, তখনও দুজন দুজনকে বন্ধু মানতে নারাজ, কিন্তু তারপর শার্লেট আর অ্যালেক্সা হাগও করে, সে হাগটাও একটু অদ্ভুত টাইপের ছিল। তারপর তারা সেলিব্রেট করতে থাকে। আর এরপর দেখার বিষয় এটা হবে যে এবার রক্সেন পেরেজ কীভাবে মুখ দেখাবে জাজমেন্ট ডেকে, মানে বিশেষ করে ফিন ব্যালের এবার কী বলবে, কারণ রক্সেন পেরেজই এই ম্যাচে পিন হয়েছে, এটা দেখার বিষয়। আর এবার যখন লিভ মর্গান রিটার্ন করবে, সেটা যবেই করুক না কেন, এই প্রশ্নটা তো লিভ মর্গান তুলবেই যে রক্সেন পেরেজের জন্যই তাদের টিম এই ম্যাচে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ হারিয়েছে। নেক্সট ম্যাচ আমরা দেখতে পাই ক্যারিয়ান ক্রস ভার্সেস স্যামি জেনের মধ্যে। আর এই ম্যাচে আমি তোমাদের যেমন বলেছিলাম যে এই ম্যাচ অ্যাকচুয়ালি ক্যারিয়ান ক্রসের জেতা তো উচিত, কিন্তু ডাব্লিউডাব্লিউই ক্যারিয়ান ক্রসকে অত সহজে জেতাবে না, কারণ আমি তোমাদের বলেছিলাম কন্ট্রাক্ট নিয়ে একটা ইস্যু চলছে। আর আজকে না কোথাও যেন ফিল হচ্ছিল যে এই ম্যাচটা সম্ভবত হয়তো ক্যারিয়ান ক্রসের ডাব্লিউডাব্লিউতে লাস্ট ম্যাচ হতে পারে, যদি তার কন্ট্রাক্ট এক্সটেন্ড করা না হয়। আর এই ম্যাচে মানে স্টিপুলেশন বলতে আর কি ছিল, যে এই ম্যাচে হারবে সে নিজের ভুল স্বীকার করবে। আর যেমন আমি তোমাদের একটা স্টোরি লাইন বলেছিলাম যে এখানে এইটা দেখানোর চেষ্টা করা হবে যে স্যামি জেন স্টিল পাইপের ইউজ করে কিনা। তো সবার প্রথমে তো আমরা দেখি যে স্কারলেট ক্যারিয়ান ক্রসকে স্টিল পাইপ দেয়, কিন্তু ক্যারিয়ান ক্রস সেটা ইউজ করতে পারে না, কারণ স্যামি জেন তার আগেই তাকে কাউন্টার করে দেয়। কিন্তু তারপর স্যামি জেনের মধ্যে যে একটা শয়তান লুকিয়ে আছে সেটা প্রমাণ করার জন্য স্কারলেট স্যামি জেনকেও সেই স্টিল পাইপটা তুলে দেয়। আর এবার দেখার বিষয় এটাই ছিল যে স্যামি জেনকে এই স্টিল পাইপটা ইউজ করবে, আর আমি ভেবেছিলাম হয়তো করে নেবে যাতে এই ম্যাচের স্টোরি লাইনটা ঠিকঠাক থাকে, কিন্তু আমরা দেখতে পাই যে স্যামি জেন আজকে নিজের ভেতরের ইভিলকে ওভারকাম করে, আর স্যামি জেন আজকে স্টিল পাইপটা ইউজ করে না, আর পুরো ক্লিনভাবে আজকে ক্যারিয়ান ক্রসকে একটা হিলোভা কিকের মাধ্যমে স্যামি জেন এই ম্যাচে হারিয়ে দেয়। তো এই ম্যাচেও আমার প্রেডিকশন একদম ঠিক গেছে, আর স্যামি জেন এই ম্যাচে ক্যারিয়ান ক্রসকে হারিয়ে দিয়েছে। আর এটা তো প্রমাণ হয়ে গেছে ক্যারিয়ান ক্রসের ফিউচার, মানে যতই অডিয়েন্সের মধ্যে ক্যারিয়ান ক্রস ওভার হয়ে যাক না কেন, ফিউচার ক্যারিয়ান ক্রসের অন্ধকারই আছে ডাব্লিউডাব্লিউতে আপাতত। ভবিষ্যতে এটা ঠিক হয় কিনা এটাও এখন দেখার বিষয় হবে। নেক্সট ম্যাচ আমরা দেখতে পাই ডাব্লিউডাব্লিউ ওমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য, যেখানে আমাদের কারেন্ট ডাব্লিউডাব্লিউ ওমেন্স চ্যাম্পিয়ন টিফিনি স্ট্র্যাটন ফেস করছিল জেড কারগিলকে। আর এইটাই প্রথম ম্যাচ হয়েছে যেই ম্যাচে আমার প্রেডিকশন সম্পূর্ণরূপে ভুল হয়ে গেছে। কিন্তু আমার প্রেডিকশন হয়তো ভুল হয়েছে, কিন্তু আমি যে কথাটা বলেছিলাম সেটা সত্য প্রমাণিত হয়েছে। কারণ যারা এই ম্যাচটার ডিটেল অ্যানালাইসিস দেখেছিলে তারা এটা জানো যে আমি বলেছিলাম যে জেড কারগিল এখনও চ্যাম্পিয়ন হওয়ার জন্য রেডি হয়নি, জেড কারগিলকে এখনও অনেক ইমপ্রুভ করতে হবে। আর আমি প্রেডিকশন ভিডিওতেও সেম কথা বলেছিলাম যে জেড কারগিলকে হয়তো ডাব্লিউডাব্লিউ জিতিয়ে দিতে পারে, কিন্তু অ্যাজ আ চ্যাম্পিয়ন এখনও জেড কারগিল সেইভাবে তৈরি হয়নি, আর জেড কারগিল এখনও চ্যাম্পিয়ন রেডি হয়নি ডাব্লিউডাব্লিউতে। আর সেটা জেড কারগিল চ্যাম্পিয়ন হলে আমরা সবাই দেখতে পাবো। কিন্তু আমার দেখে ভালো লাগলো এই কথাটা ডাব্লিউডাব্লিউ নিজেরও রিয়েলাইজ হয়েছে। আর এই কারণে যদিও জেড কারগিলের উপর ডাব্লিউডাব্লিউর হাই হোপস আছে, কিন্তু এই ম্যাচে জেড কারগিলকে ডাব্লিউডাব্লিউ জেতায়নি। মানে এই ম্যাচের অনেক মোমেন্টে মনে হয়েছিল হয়তো টিফিনির কাছ থেকে চ্যাম্পিয়নশিপ চলে যাবে। আমরা দেখেছিলাম জেড কারগিল তার ফিনিশারও হিট করে দিয়েছিল, কিন্তু তখনও টিফিনি কিক আউট করে। তখন লাস্টে জেড কারগিল আর কোনো উপায় না পেয়ে রিংয়ের কর্নারে উঠে, মানে একদম টপ রোপে উঠে সেখান থেকে ফিনিশার হিট করতে যায়, কিন্তু সেটাই তার কাল হয়ে দাঁড়ায়, কারণ টিফিনি সেখান থেকে কাউন্টার করে আর লাস্টে একটা প্রিটিয়াস মুনসল্ট মেরে এই ম্যাচে জেড কারগিলকে পিন করে তার চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করে নেয়। আর যদিও এই ম্যাচে আমার প্রেডিকশন ভুল হয়ে গেছে, কিন্তু এই ম্যাচের রেজাল্ট দেখে আমি হ্যাপি হয়েছি, আর এটাই একদম সঠিক রেজাল্ট ছিল যেটা ডাব্লিউডাব্লিউ এই ম্যাচে বের করতে পারতো, আর ডাব্লিউডাব্লিউ সেটাই করেছে, ঠিক রাস্তা অবলম্বন করেছে। আর যদি টিফিনের কথা বলা হয় তাহলে টিফিন তো একে একে সবাইকে ওভারকাম করে আসছে। ট্রিসি স্ট্র্যাটাসকে হারিয়ে দিল, নায়া জ্যাক্সকে হারিয়ে দিল, শার্লেটকে হারিয়ে দিল। এবার দেখা যাক টিফিনের জন্য নেক্সট কে আসে, কিন্তু জেড কারগিলকে আর একটু ইম্প্রুভ করতে হবে, আর তারপর একদিন না একদিন জেড কারগিল ঠিক চ্যাম্পিয়ন হওয়ার জন্য রেডি হয়ে যাবে। আর আমার মনে হয় এই ফিউডটাও হয়তো আর একটু কন্টিনিউ হতে পারে। নেক্সট ম্যাচ ছিল র্যান্ডি অর্টন অ্যান্ড জেলি রোল ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ার আর লোগান পলের
মধ্যে, যেখানে সবার প্রথমে লোগান পল আর ড্রিউ ম্যাকইন্টায়ারের এন্ট্রেন্স হয়, তারপর জেলি রোলের এন্ট্রেন্স হয়, জেলি রোল র্যান্ডি অর্টনের থিম সং গাইতে শুরু করে, তারপর র্যান্ডি অর্টনও বেরিয়ে আসে। এবার এই ম্যাচে দেখার বিষয় এটাই ছিল যে জেলি রোলের পারফরমেন্স কেমন হয়। আর আমি বলবো অ্যাজ আ সেলিব্রিটি জেলি রোল মোটামুটি ঠিকঠাক কাজ করেছে, মানে দুর্দান্ত কোনো কাজ করে দেয়নি যেটা দেখে আমরা বলবো যে জেলি রোল একটা দুর্দান্ত ইনরিং পারফর্মার। কিন্তু জেলি রোল নিজের যে গার্ডসটা দেখিয়েছে, যেইভাবে বাম্পগুলো নিয়েছে আর যেইভাবে মানে ফাইটিং স্পিরিটটা দেখিয়েছে, সেইটা দেখার মতো ছিল। তো এই ম্যাচে দেখতে পাই আমরা যে র্যান্ডি অর্টন বলে যে আমি ম্যাচটা শুরু করছি, কিন্তু জেলি রোলকে যেহেতু লোগান পল তখন থেকে বুলি করে যাচ্ছিল, তাই জেলি রোল নিজে ম্যাচটা শুরু করে। তো জেলি রোল সবার প্রথমে লোগান পলকে তো শক করে দিয়েছিল, কিন্তু তারপর যখন ড্রিউ ম্যাকইন্টায়ার আসে তখন জেলি রোলের অবস্থা একটু খারাপ হয়ে যায়। তারপর এই ম্যাচের স্টোরি এটাই ছিল যে ড্রিউ ম্যাকইন্টায়ার আর লোগান পল মিলে পুরো ম্যাচে তারপর এই ম্যাচের স্টোরি এটাই হয়ে উঠেছিল যে জেলি রোলকে লোগান পল আর ড্রিউ ম্যাকইন্টায়ার মেরেই যাচ্ছে, জেলি রোল কিছু করতে পারছে না, র্যান্ডি অর্টনকেও ট্যাগ দিতে পারছে না। তো তারপর আমরা দেখতে পাই যে র্যান্ডি অর্টনকে অবশেষে ট্যাগ দেওয়া হয়, র্যান্ডি অর্টন এই ম্যাচে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করে, কিন্তু তারপর যখন অ্যাকশন রিং সাইডে যায় তখন আমরা যেমন জানি যে লোগান পল একটা না একটা ভাইরাল মোমেন্টের সৃষ্টি করবেই। তো আমরা দেখতে পাই জেলি রোলকে অ্যানাউন্সার টেবিলে শুইয়ে দিয়ে লোগান পল দুটো প্রাইমের বোতল নিয়ে একদম টপ রোপে ওঠে, সেখান থেকে ড্রিউ ম্যাকইন্টায়ার 3-2-1 করে, আর লোগান পল সেই প্রাইমের বোতলগুলো থেকে আর কি প্রাইম বের করে উপর থেকে একটা স্প্ল্যাশ মারে, যেখানে জেলি রোল পুরো অ্যানাউন্সার টেবিলের থ্রুতে পড়ে, আর তারপর জেলি রোলের অবস্থা খারাপ হয়ে যায়। তার আগে ড্রিউ ম্যাকইন্টায়ারের কাছ থেকে একটা ক্লেমোর কিকও খেয়ে গেছিলো। তো জেলি রোলের অবস্থা পুরোপুরি খারাপ ছিল, কিন্তু তখন আমরা দেখতে পাই যে মেডিকেল স্টাফরা আসে, মানে ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালসরা আসে, আর সেখান থেকে জেলি রোলকে নিয়ে যাওয়া হয় ধীরে ধীরে। আর দেখে মনে হচ্ছিল যে র্যান্ডি অর্টন এবার পুরো একা হয়ে গেছে, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা দেখছিলাম যে ড্রিউ ম্যাকইন্টায়ার আর লোগান পল র্যান্ডি অর্টনকেও মারছিল, কিন্তু জেলি রোল যেতে যেতে রিয়েলাইজ করে যে র্যান্ডি অর্টনকে সেইভাবে একা ছাড়তে পারে না। তো জেলি রোলের যতই আঘাত লাগুক না কেন, জেলি রোল নিজের গার্ডস দেখায় আর আবার এই ম্যাচে কামব্যাক করার চেষ্টা করে। তো সে র্যান্ডি অর্টনের কাছে ট্যাগ চায়, র্যান্ডি অর্টন তাকে ট্যাগ করেও দেয়, সে লিগাল হয়ে যায়। কারণ প্রথম দিকে আমরা দেখতে পাই যে জেলি রোল ঢুকে ড্রিউ ম্যাকইন্টায়ারকে মানে লোগান পলকে একটা চোক স্ল্যাম মেরে দিয়েছিল, তারপর ড্রিউ ম্যাকইন্টায়ারকেও একটা ব্ল্যাক হোল স্ল্যাম মেরে দিয়েছিল, কিন্তু তারপর জেলি রোলের অবস্থা খারাপ হয়ে যায়, কারণ ড্রিউ ম্যাকইন্টায়ার জেলি রোলকে মেরে দিয়েছিল একটা ক্লেমোর কিক, তারপর ড্রিউ ম্যাকইন্টায়ার খেয়ে গেছিল একটা আর কেও, কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগিয়ে লোগান পল সবার প্রথমে র্যান্ডি অর্টনকে রিং থেকে বের করে আর জেলি রোলকে পিন করে তাদের টিমের জন্য এই ম্যাচটা জিতে যায়। তো জেলি রোলের পারফরমেন্স এই ম্যাচে যেমন বললাম মোটামুটি ছিল, সেলিব্রিটি হিসেবে ঠিকঠাক ছিল, সে চেষ্টা করেছে কিন্তু সে খুব একটা এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করতে পারেনি, আর আলটিমেটলি হিল টিমকে ম্যাচটা জিতিয়েছে। আর একদিকে ঠিকই আছে, আমি বলবো এখানেও আমার প্রেডিকশন ভুল হয়ে গেছিলো, মানে ডাব্লিউডাব্লিউ আমাদের কোনো হ্যাপি এন্ডিং দেয়নি, কিন্তু ওই দিক থেকে লোগান পল আর ড্রিউ ম্যাকইন্টায়ারের টিমকে দেখতে গেলে যে ঠিকই আছে রেজাল্টটা, মানে ডাব্লিউডাব্লিউ সুপারস্টারেই আর কি জিতেছে। আর জেলি রোল তো এমনি আজ বাদে কাল ডাব্লিউডাব্লিউতে এমনিও থাকবে না, তো সে পিন খেয়ে গেছে। তো ওভারঅল ম্যাচটা ঠিকই আছে, কিন্তু ম্যাচটা যতটা আমি বলেছিলাম যে এক্সপেকটেশনের থেকে বেশি ডেলিভার করবে সেটা তো করেছে, বিশেষ করে জেলি রোলের পারফরমেন্সও এই ম্যাচে মানে আমাদের এইটুকু তো বোঝাতে সাহায্য করেছে যে সে চেষ্টা করেছে, সে একটা সিঙ্গার হয়েও ডাব্লিউডাব্লিউ রিংয়ে কম্পিট করার জন্য কষ্ট করেছে, চেষ্টা করেছে। আর ফাইনালি কথা বলা যাক সামার স্ল্যামের মেন ইভেন্ট মানে গান্থার ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচের। তো এই ম্যাচটা নিয়ে আর কি বা কথা বলি, সবার প্রথমে সিএম পাঙ্কের এন্ট্রেন্স দেখতে পাই, তারপর গান্থার বেরিয়ে আসে, আর এই পুরো ম্যাচটা একটা ক্লাসিক রেসলিং ম্যাচ ছিল, মানে ম্যাচটায় কোনো ফাস্ট পেস অ্যাকশন ছিল না, আর এই ম্যাচটা এমন হবে না যে ব্যাক অ্যান্ড ফোর্থ অ্যাকশন চলছে, এইসব কিছু হয়নি ম্যাচে। ম্যাচের প্রথম থেকে শেষ অবধি গান্থার পুরো সিএম পাঙ্ককে ডমিনেট করেছে, মানে সত্যি কথা বলতে সিএম পাঙ্ককে যেন দেখে মনেই হচ্ছিল না যে গান্থারের সামনে সিএম পাঙ্ক টিকতেও পারবে। সিএম পাঙ্ককে পুরোপুরিভাবে গান্থার শেষ করে দিয়েছিল ম্যাচে, মানে সিএম পাঙ্ক কিছু করার সুযোগই পাচ্ছিল না। কিন্তু লাস্ট অবধি আমরা দেখতে পাই যে সিএম পাঙ্ক শুধু একটা সুযোগ পেয়ে যায়, যখন আমরা দেখি যে গান্থার আর কি অ্যানাউন্সার টেবিলে পড়ে আর গান্থারের মাথা থেকে রক্ত বেরাতে থাকে, আর সেই সময় গান্থার একটুখানি মানে আর কি মানে তার যে এনার্জিটা ছিল সেটা কমে আসে, আর সেই সময় সেই সুযোগটাকে সিএম পাঙ্ক কাজে লাগায়। আর তারপর আমরা দেখতে পাই লাস্টে সিএম পাঙ্ক গান্থারকে একটা জিটিএস মারে, সেই জিটিএসটা মারার পর গান্থার মানে পড়ে না, একদম রিংয়ের মধ্যে দাঁড়িয়ে থেকে একটা মানে সিনেম্যাটিক অ্যাকশন ছিল, তারপর আবার সিএম পাঙ্ক গান্থারকে তুলে আর একটা জিটিএস মারে, আর সেই জিটিএস মারার পর গান্থারের খেলা শেষ হয়ে যায়। আর যেমন বললাম এই পুরো ম্যাচটাতেই গান্থার ডমিনেট করেছে, তো এই ম্যাচে আমরা গান্থারের তরফ থেকে অনেক সাবমিশন মুভ দেখতে পেয়েছিলাম, আর একসময় তো দেখে মনে হয়েছিল সিএম পাঙ্ক হয়তো ট্যাপ আউট করেই দেবে, কিন্তু সিএম পাঙ্ক ট্যাপ আউট করে না, মানে সিএম পাঙ্ক রেজিলিয়েন্স তো দেখিয়েছে, কিন্তু আলটিমেটলি যখন ওই দুটো জিটিএস সিএম পাঙ্ক হিট করে দেয় তখন গান্থারের কাছে সেটা থেকে কিক আউট করার মতো ক্ষমতা থাকে না, আর সিএম পাঙ্ক গান্থারকে পিন করে দেয় আর হয়ে যায়
ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। মানে আমরা যেটা স্বপ্ন দেখছিলাম সেই স্বপ্ন পূরণ হয়ে গেছিলো, আর ফাইনালি সিএম পাঙ্ক ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়ে গেছিলো। মানে সিএম পাঙ্কের এই ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করা, তারপর তার আবার ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়ে ওটা মানে পুরো একটা ফেয়ারি টেল এন্ডিং ছিল। আর সিএম পাঙ্ককেও দেখে ইমোশনাল মনে হচ্ছিল, সবাই সিএম পাঙ্কের সাথে ইমোশনাল ছিল, কিন্তু সিএম পাঙ্কের এই আনন্দ শুধুমাত্র 5 মিনিটের জন্যই ছিল, কারণ তারপর আমরা যেমনটা এক্সপেক্ট করেছিলাম ঠিক সেটাই হয়। সেথ রলিন্সের থিম সং বেজে ওঠে, সেথ রলিন্স বেরিয়ে আসে, আর সেথ রলিন্স ক্র্যাচার্সের মাধ্যমে মানে বেরিয়ে আসার দেখে মনে হচ্ছিল তার পায়ে এখনও চোট লেগেছে, সে পুরোপুরি ঠিক হয়নি। কিন্তু এই সব কিছুই নাটক ছিল, আর এতদিন ধরে সেথ রলিন্স নাটকই করে আসছিল। আর যেমন আমরা ভেবেছিলাম যে সেথ রলিন্সের ইঞ্জুরিটা হয়তো অতটাও রিয়েল না যতটা ডাব্লিউডাব্লিউ দেখাচ্ছে, ঠিক তাই হয়। কারণ তারপর সেথ রলিন্স তার ক্র্যাচার্সগুলোকে ফেলে দেয়, পায়ের ওই যে প্লাস্টার মতো যেটা লাগানো ছিল সেটাকে খোলে, আর তারপর তার মানি ইন দ্য ব্যাংক নিয়ে ছুটে আসে রিংয়ের দিকে। রিংয়ে এসে মানি ইন দ্য ব্যাংক দিয়ে সিএম পাঙ্ককে সেই মার মারে, শুধু তাই নয়, মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইনও করে। মানে সেথ রলিন্স আবার একটা হেস্ট অফ দ্য সেঞ্চুরি করে দিয়েছে, যেটা ছিল হেস্ট অফ দ্য সেঞ্চুরি 2.0, প্রথমে রাসেলমেনিয়ার মেন ইভেন্টে, এবার সামার স্ল্যামের মেন ইভেন্টে। তো মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করার পর সিএম পাঙ্ককে দিয়ে দেয় স্টোম্প, তারপর পিন করে 1, 2, 3, অ্যান্ড সেথ রলিন্স ইজ ইউর ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন এগেন। তো সেথ রলিন্সের কাছে পাওয়ার চলে এসেছে, সেথ রলিন্সের কাছে ক্ষমতা চলে এসেছে, সিএম পাঙ্কের থেকে সেথ রলিন্স বদলা নিয়ে নিয়েছে। আর যেমন সেথ রলিন্স কথা দিয়েছিল যে যতদিন সেথ রলিন্সের শ্বাস চলছে ততদিন সে সিএম পাঙ্ককে চ্যাম্পিয়ন হতে দেবে না, সব কিছু সেথ রলিন্স কথা রেখেছে। তো সিএম পাঙ্কের জন্য একটা আনন্দের রাত আবার নিরানন্দে পরিণত হয়, আর আমরা দেখতে পাই রিংয়ের মধ্যে সেথ রলিন্সকে, ব্রন ব্রিকারকে, ব্রনসন রিডকে, পল হেমনকে তারা সেলিব্রেট করতে থাকে, আর সেথ রলিন্স সিএম পাঙ্কের ওই পড়ে থাকা দেহর সামনে বসেই সেলিব্রেট করতে থাকে তার চ্যাম্পিয়নশিপ ভিক্টরি। তো সেথ রলিন্স হয়ে গেছে আমাদের ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। এবার দেখার বিষয় যে সিএম পাঙ্ক এবার সেথ রলিন্সের সাথে কী করে, কারণ এবার তো সেথ রলিন্স আর সিএম পাঙ্কের ফিউডটা আরও কন্টিনিউ হবে, কিন্তু মাঝখানে আমাদের এটাও মনে রাখতে হবে যে রোমান রেইন্সেরও সেথ রলিন্স আর তার টিমের সাথে ঝামেলা আছে। তো এবার ঘটনা কী ঘটবে, স্টোরি লাইন কী হবে দেখা ইন্টারেস্টিং হবে, কিন্তু আমরা বলতে পারি যেমন এন্ডিং আমরা এক্সপেক্ট করেছিলাম সামার স্ল্যামের থেকে, সামার স্ল্যামের এন্ডিংটাও সেরকম হয়েছে, ওপেনিংটাও দুর্দান্ত হয়েছে। মানে আমরা বলতে পারি সামার স্ল্যামের নাইট 1 একটা ব্লকবাস্টার ইভেন্ট ছিল। তো এবার অপেক্ষা শুধু সামার স্ল্যামের নাইট 2 এর জন্য। আর ট্রিপল এইচ বলেছে এখনও তো আমরা কিছু দেখিনি, এখনও আসল জিনিসপত্র নাইট 2 এ আসা বাকি। তো তোমরা বলো তোমাদের সামার স্ল্যামের এই নাইট 1 কেমন লাগলো। আর স্টার রেটিংস আমি এই কারণেই দিইনি কারণ আমি তোমাদের স্টার রেটিংস জানতে চাই। মানে আমি চাই যে তোমরা এই 6টা ম্যাচকে স্টার রেটিংস দাও, আমি দেখতে চাই তোমাদের কোন ম্যাচটা কেমন লেগেছে আর কোন ম্যাচটা সব থেকে ভালো লেগেছে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই এটা লাইক করে দিয়ে যাও, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাও। আর এখনও সামার স্ল্যামের নাইট 2 বাকি, সেটার জন্য এক্সাইটেড থাকো। তোমাদের মতামত, তোমাদের রেটিংস কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে থাকো, আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।